অঙ্গজ জনন পদ্ধতি। তো অঙ্গজ জনন, অঙ্গ মানে জীবদেহের কোনো একটা অঙ্গ বা অঙ্গাংশ, সেটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় মাতৃদেহ থেকে এবং কোষ বিভাজন ও বৃদ্ধির মাধ্যমে একটি নতুন অপত্য জীব সৃষ্টি করে, তবে তাকে বলা হয় অঙ্গজ জনন। অঙ্গজ জননের একক হচ্ছে বাড, বিইউডি, বাড বা মুকুল। এটার একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো আমরা যে কলা খেয়ে থাকি, কলা কিন্তু বীজ থেকে হয় না, কেননা কলা গাছের ক্ষেত্রে বীজ থেকে কলা গাছ হতে গেলে প্রচুর সময় লেগে যায়। তো সেই জন্য কলা গাছও কিন্তু অঙ্গজ জনন পদ্ধতিতে খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। তোমাদের বইতে যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে পটল গাছের ক্ষেত্রে, যদি পটল গাছের মূল অংশ বা মূলের কোনো অংশ মাটিতে পুঁতে দেওয়া হয়, তাহলে সেখান থেকেই নতুন পটল গাছ তৈরি হয়। তো এটা গেল অঙ্গজ জনন পদ্ধতি। মনে রাখবে, অঙ্গজ জননে কিন্তু কোনো রকমের রেণু বা স্পোর তৈরি হয় না। এর ফলে অঙ্গজ জনন প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য জীব সম্পূর্ণভাবে জনিত্রী জীবের মতোই হয়। যদি জনিত্রী জীবের দেহে ক্রোমোজোম 2n থাকে, মানে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে অপত্য জীবেও কিন্তু ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমই তৈরি হবে। অঙ্গজ জনন বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন এখানে তোমাদের বইতে টেবিল করে দেওয়া আছে, এটা ভালো করে পড়বে। প্রাকৃতিক অঙ্গজ জনন এবং কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক মানে এটা প্রকৃতির দ্বারাই হয়, এখানে মানুষের কোনো হাত নেই। এটি বিভিন্নভাবে হতে পারে, মূলের দ্বারা, কাণ্ড দ্বারা এবং পাতা দ্বারা। প্রথমে আসি মূলের দ্বারা। যদি মূল থেকে বা মূলের কোনো অংশ থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাহলে তাকে মূল দ্বারা অঙ্গজ জনন পদ্ধতি বলা হয়। যেমন হচ্ছে রাঙালু, মিষ্টি আলু বলে থাকি আমরা যেটা, এবং পটল, এই দুটো উদ্ভিদের ক্ষেত্রে যদি এই দুটো উদ্ভিদের মূল বা মূলের কোনো অংশকে আমরা মাটিতে বসাই, তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। দ্বিতীয় হচ্ছে কাণ্ডের দ্বারা। এবার কাণ্ডের দ্বারা যে অঙ্গজ জনন পদ্ধতি হয়, সেটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন পেঁয়াজ, আলু, আদা, এই সব গাছের ক্ষেত্রে যদি এদের কাণ্ড অংশটি মাটিতে বসানো হয়, তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্ম হবে। এদের আদা, এটা হচ্ছে রাইজোম, পেঁয়াজ টিউবার, কন্দ, আলু টিউবার। তো এর থেকে বাল্ব, পেঁয়াজ হচ্ছে বাল্ব আর আলু হচ্ছে টিউবার আর আদা হলো রাইজোম। এই অংশগুলোকে যদি মাটিতে বসানো হয়, তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে। কচুরিপানার ক্ষেত্রে যেমন এটা বায়বীয় যে এদের কাণ্ড থাকে, সেখান থেকেই নতুন উদ্ভিদের জন্ম হয়। আমরুল, আমরুল একটি গাছের গাছ, যেটার মধ্যে পাতাগুলো অনেকটা এরকম ফুলের মতো পাতা দেখা যায়, যেটাকে আমরা অক্সালিস বলে থাকি। মাঝখানে এই রাউন্ডটা থাকবে না, মানে পাতার শেপটা এমন হয়, এটা আমরুল পাতা। তো আমরুলের ক্ষেত্রে এই কাণ্ড থেকে কিন্তু নতুন গাছের তৈরি হয়, ইংলিশ নাম হচ্ছে অক্সালিস। আচ্ছা, এবার হচ্ছে পাতার দ্বারা। এটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবারই পরীক্ষায় এসে থাকে যে পাথরকুচি গাছে কিভাবে বংশবিস্তার ঘটে। তো পাথরকুচি, বিগোনিয়া, এইসব গাছের ক্ষেত্রে এদের পাতা থেকে নতুন উদ্ভিদ, এই যে দেখো এখানে ছবি দেওয়া আছে পাতা, পাতার কিনারে কিনারে ছোট ছোট অপত্য উদ্ভিদের জন্ম হয়। যখন অনেক অপত্য উদ্ভিদ এরকম হয়, তখন গাছের পাতা ভাঁড়ে পড়ে যায় মাটিতে, এবং সেখানে এই গাছগুলো একটি স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে এবং নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। তো এটা গেল প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি। তো এবার এটা আমরা একটু ডিটেলসে দেখি। প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি কি কি প্রকারের হয়, এটা তো বললাম। যেমন দেখো, প্রথমে মূলের মাধ্যমে। কিছু কিছু উদ্ভিদ যেমন মিষ্টি আলু বা রাঙা আলু, পটল প্রভৃতি উদ্ভিদের রসালো মূল থেকে অস্থানিক মুকুল জন্মায়, এদেরকে মূলজ মুকুল বলে। একটু আগেই বলেছিলাম যে অঙ্গজ জননের ক্ষেত্রে একক হলো মুকুল। তো যেহেতু মূল থেকে তৈরি হয়, তাই একে বলা হয় মূলজ মুকুল। পরে এই মুকুল সহ মূল
খণ্ড খণ্ড করে মাটিতে রোপণ করে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মায়। যেমন এই যে রাঙা আলুর মূল, এইগুলো হচ্ছে মিষ্টি আলুর যে মূল অংশ। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কাণ্ডের মাধ্যমে, যেমন এই যে আলুর মধ্যে এই অংশ আমরা মাঝে মাঝে দেখে থাকি, চোখ বলে এই জায়গাগুলোকে, আলুকে দেখলেই বোঝা যায়। অনেক সময় আলু যদি অনেক দিন রেখে দেওয়া হয় সেখান থেকে এই রকম মুকুল তৈরি হয়। সেই মুকুল অংশ যদি কেটে আমরা মাটিতে বসিয়ে দিই সেখান থেকে আবার নতুনভাবে গাছ তৈরি হতে পারে। তো আলুর কাণ্ড হলো এক ধরনের পরিবর্তিত কাণ্ড, যার দ্বারা দুইভাবে জনন সম্পন্ন হয়। এটা এক ধরনের পরিবর্তিত কাণ্ড। তো কাণ্ডের মাধ্যমে জনন আবার দু ধরনের হয়। একটা মৃৎগত কাণ্ডের সাহায্যে, মানে যেই কাণ্ডগুলো মাটির নিচে থাকে, যেমন সেটা আদা হতে পারে, আলু হতে পারে, পেঁয়াজ হতে পারে, এরা মাটির নিচে থাকে, তাই এদেরকে মৃৎগত কাণ্ড বলা হয়। এরা উদ্ভিদের কাণ্ড মাটির নিচে খাদ্য সঞ্চয় বা প্রতিকূল পরিবেশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবর্তিত হয়ে বিশেষ আকার ধারণ করে। একেই মৃৎগত কাণ্ড বলে। এই মৃৎগত কাণ্ডের গা থেকে মুকুল উৎপন্ন হয় এবং উৎপন্ন মুকুল অঙ্গজ জননের মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম দেয়। বিভিন্ন প্রকার মৃৎগত কাণ্ড হলো, যেমন আলুর ক্ষেত্রে দেখছি এটা হচ্ছে আলুর স্ফীতকন্দ, এটা আদার গ্রন্থিকাণ্ড। পেঁয়াজের ক্ষেত্রে যেটাকে বলে হচ্ছে টিউবার বা পেঁয়াজের ক্ষেত্রে বাল্ব, যেমন হচ্ছে কন্দ এবং ওলের গুঁড়ি কন্দ প্রভৃতি। আচ্ছা, এরপরে হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় একটা গেল মৃৎগত, যেহেতু এটা অর্ধেক মাটির নিচে থাকে। এবং দ্বিতীয় হলো অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড এটা কচুরিপানা, এই যে দেখো কচুরিপানা এখানে তৈরি হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। এই কাণ্ডের মাধ্যমেই নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে কচুরিপানা উদ্ভিদের কাণ্ড বায়ু এবং জলের সংযোগস্থলে স্থান দিয়ে ছোট অর্ধবায়বীয় কাণ্ড অনুভূমিকভাবে বিস্তৃত হয়। দেখো এইভাবে অনুভূমিকভাবে বিস্তৃত হচ্ছে, এবং এই প্রকার কাণ্ডকে খর্বকাণ্ডও বলা হয়। এই অংশ থেকে অস্থানিক মূল, কাণ্ড, পাতা সৃষ্টি এবং পরবর্তীকালে এটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটি নতুন অপত্য উদ্ভিদের জন্ম দেয়। তৃতীয় পদ্ধতি হচ্ছে পাতার মাধ্যমে। কিছু কিছু উদ্ভিদ যেমন পাথরকুচি, বিগোনিয়া, এই দেখো এদের উদ্ভিদের যে পাতা আছে পাতার কিনারে অস্থানিক মুকুল জন্মায়। এরা পত্রাশ্রয়ী, কেন? এরা এই পাতার উপরেই নির্ভর করে থাকে। এই পত্রাশ্রয়ী মুকুলের নিচের দিকে আবার দেখো অনেকগুলো অস্থানিক মূল সৃষ্টি হতে থাকে। পরে মূলসহ পাতাটি যখন বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে সেটা নতুন অপত্য উদ্ভিদের জন্ম দিয়ে থাকে। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গজনন পদ্ধতি, যেগুলো প্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি বিভিন্ন উদ্ভিদের উদাহরণ সহ পড়তে হবে। এবার আমরা পড়ব হচ্ছে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি। দেখো, কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি মানে যেখানে মানুষের হাত আছে, প্রাকৃতিকভাবে হয় না। মানুষ নতুন ধরনের উদ্ভিদ তাড়াতাড়ি সৃষ্টি করার জন্য, মানে অপত্য উদ্ভিদ খুব অল্প সময়ে সৃষ্টি করার জন্য, বা যেসব উদ্ভিদে যৌন জনন দ্বারা বা বীজের দ্বারা উদ্ভিদ তৈরি হতে অনেক সময় লাগে, সেই সব উদ্ভিদে এই কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি বা বিভিন্ন ধরনের ফলের গাছে, ফুলের গাছে নতুন নতুন বৈশিষ্ট্য আনার জন্য এই কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি ব্যবহার করে থাকে। তো কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি আবার 4 রকমের হয়: শাখা কলম, গুটি কলম, দাবা কলম এবং জোড় কলম। তো একটা একটা করে পড়া যাক। প্রথম হচ্ছে শাখা কলম। দেখো, এটা হচ্ছে শাখা কলমের উদাহরণ। খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা অনেকেই বাড়িতে ফুল গাছ, নতুন কারো বাড়ি থেকে ডাল কেটে এনে ফুল গাছ বসানো হয়। অনেক সময় দেখি যে জবা গাছ বা গোলাপ গাছ, খুব সুন্দর কারো বাড়িতে জবা ফুল ফুটেছে অন্য একরকম কালারের। তো এবার সেই জবা গাছকে তুমি যদি তোমার বাড়িতে লাগাতে চাও, তাহলে তখন ওই জবা গাছের ডাল কেটে নিয়ে আসা হয়, যেই গাছের ডালে কিন্তু একটি মুকুল থাকা আবশ্যক, মানে বার্ড থাকতে হবে। তো সেই মুকুলযুক্ত গাছের অংশকে মাটিতে লাগিয়ে দেওয়া হয়। এই যে এটাকে মাটিতে লাগানো হয়েছে, এর মুখের এই যে এই অংশটা, কাটা অংশটা, সেখানে কি থাকবে? সেখানে গোবর দিয়ে বা মাটি, গোবর, এগুলো একটা মিক্সচার বা মিশ্রণ তৈরি করে এই জায়গাটাকে ঢেকে দেওয়া হয়, এবং গাছের যে অংশটা মাটিতে আছে সেখানে জল দেওয়া হয়। কিছুদিন পরে দেখা যায় এই কাটা অংশ থেকে নতুনভাবে শিকড় তৈরি হতে সৃষ্টি করে এবং নতুন পাতা গজাতে শুরু করে। তো আমরা এবার দেখি কিভাবে হয় সেটা। কিছু উদ্ভিদের কাণ্ড, মূল, পাতা ইত্যাদি পরিণত উদ্ভিদের দেহ থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করলে কাটা অংশ থেকে অস্থানিক মূল সৃষ্টি হয় এবং অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। কাটিং বিভিন্ন ধরনের হয়, যেমন কাণ্ডের শাখা কলম, এটা জবার ক্ষেত্রে হয়। জবা, গোলাপ, আখ প্রভৃতি উদ্ভিদের মুকুল সহ পরিণত কাণ্ডের কিছু অংশ
8 থেকে 12 ইঞ্চি কেটে নিয়ে ভিজে মাটিতে খাড়াভাবে পুঁতলে ওই শাখা থেকে অস্থানিক মুকুল তৈরি হয় এবং অস্থানিক মূল তৈরি হয়, এবং বায়বীয় অংশ থেকে, যে মাটি থেকে অস্থানিক মূল তৈরি হবে আর যেটা বায়বীয় অংশ সেখান থেকে কি তৈরি হবে, অস্থানিক মুকুল, এবং এখান থেকে নতুন শাখা প্রশাখা তৈরি হয়। কাটা অংশটি কয়েকদিন হরমোনের দ্রবণে ডুবিয়ে রাখলেও মূল তাড়াতাড়ি সৃষ্টি হয়। তুমি যদি চাও যে তাড়াতাড়ি মূল সৃষ্টি করতে, তাহলে মাটিতে না বসিয়ে এটাকে কিন্তু হরমোনের মিশ্রণেও ডুবিয়ে রাখা যায়। কি কি হরমোন থাকতে হবে সেখানে? NAA, তার মানে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিন, প্রাকৃতিক অক্সিন, এবং এটা এক ধরনের কৃত্রিম অক্সিন, এবং IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটিও এক ধরনের কৃত্রিম অক্সিন। দ্বিতীয় হচ্ছে মূলের কাটিং থেকেও হতে পারে। সবসময় যে কাণ্ডের কাটিং থেকেই শাখা কলম তৈরি হবে তা না। আপেল, কমলালেবু, পাতিলেবু প্রভৃতি উদ্ভিদের প্রধান মূলের কিছু অংশ কেটে নিয়ে ভিজে মাটিতে পুঁতে দিলে তা থেকে মূল ও মুকুল জন্মায়। মুকুল থেকে বিটপ তৈরি হয়। পাতার কাটিং, বিগোনিয়া, পাথরকুচি প্রভৃতি উদ্ভিদে, যেটা আমরা পড়লাম যে যাদের প্রাকৃতিক অঙ্গজনন ঘটে, এইসব উদ্ভিদের দেহ থেকে পরিণত পাতা বিচ্ছিন্ন করে কয়েকটি আড়াআড়ি খণ্ড করে খণ্ডগুলো ভিজে মাটিতে উলম্বভাবে রোপণ করলে কাটা অংশ থেকে মুকুল তৈরি হয় এবং অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। তো এবার মনে প্রশ্ন আসতেই পারে যে বিগোনিয়া বা পাথরকুচি, এদের ক্ষেত্রে তো প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতিতেই জনন সম্পন্ন হয়, তাহলে কৃত্রিম অঙ্গজননের কি দরকার? দেখো, যদি প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়, সেক্ষেত্রে একটি পাতা থেকে বেশি কিন্তু অপত্য উদ্ভিদ সৃষ্টি হতে পারবে না, কেননা ওই অতটুকু জায়গার মধ্যে একটা পাতা মাটিতে পড়বে, সেই অল্প জায়গার মধ্যে এতগুলো পত্রমুকুল কিন্তু বিকশিত হতে পারবে না। কিন্তু যখন পত্রমুকুল তৈরি হবে, সেই অংশটা যদি আমরা কেটে কেটে আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় মাটিতে রোপণ করি, তাহলে প্রত্যেকটি মুকুল থেকেই কিন্তু অতি অল্প সময়ে উদ্ভিদ সৃষ্টি হতে পারবে, তার ফলে অপত্য জীবের সংখ্যা কিন্তু বাড়বে। এই গেল কাটিং বা শাখা কলম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো গ্রাফটিং। এটা খুব একটা ইন্টারেস্টিং পদ্ধতি, এটাকে বলে গ্রাফটিং। গ্রাফটিংয়ের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে, এটা একটা উন্নত কৃত্রিম জনন পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কিন্তু এমন ধরনের উদ্ভিদ সৃষ্টি করতে পারি, যেই উদ্ভিদের মধ্যে দুটো নির্বাচিত গাছের বা দুটো নির্বাচিত পরিণত গাছের ভালো বৈশিষ্ট্যকে আমরা একত্রিত করে একটি অপত্য জীবের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোকে আনতে পারি। ব্যাপারটা অনেক সময় এমন, বা ব্যাপারটা এরকম, একটি উদাহরণ দিলে বোঝা যাবে। ধরো, তোমার বাড়িতে দুটো আম গাছ আছে। একটি আম গাছে ফলন খুব ভালো হয়, কিন্তু গাছটিতে ভীষণ পোকা হয়, বা গাছের যে ফল হয় সেই ফলের কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত বা পতঙ্গ ঘটিত রোগের সৃষ্টি হয়, গাছটাতে খুব পোকা ধরে অথবা কোনো ছত্রাকের আক্রমণ হয়, কিন্তু ফলন আবার বেশি হয়, প্রচুর পরিমাণে আম ধরে, কিন্তু আমগুলোর কোয়ালিটি ভালো না। এবার তোমার বাড়িতে আরও একটি আম গাছ আছে, যেই আম গাছটিতে ফলন ভালো হয় না, কিন্তু আমের কোয়ালিটি ভালো, সেটা রোগ প্রতিরোধী আম গাছ। তো এবার এই দুটো গাছকে মিলিয়ে বা গ্রাফটিং করে আমরা যদি একটি নতুন ধরনের আম গাছ তৈরি করি, যে আমরা এমন নতুন ধরনের আম গাছ তৈরি করতে পারবো, যেই আম গাছে, নতুন অপত্য আম গাছে কিন্তু এমন ফল ধরবে যার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে, এমন একটা গাছ তৈরি হবে যার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে, আবার ফলনও ভালো থাকবে। তো এটাকে বলে গ্রাফটিং। দেখো, গ্রাফটিংয়ের জন্য দুটো জিনিসের দরকার হয়। প্রথমে তোমাকে দুটো গাছ নির্বাচন করতে হবে, পরিপূর্ণ পরিপুষ্ট গাছ, যে দুটো গাছ নির্বাচন করলে, এবং সেই গাছের দুটো অংশ তোমাকে নিতে হবে। একটা হচ্ছে মূল অংশ থেকে কাটা, আরেকটি হলো অন্য গাছের মুকুল অংশ থেকে কাটা। কেমন? দেখো, কোনো নির্বাচিত পরিণত গাছের ভ্রূণ সহ বহু পর্ব সহ কাণ্ডের অংশ এবং মুকুল একই প্রজাতির অন্য একটি মূল সমেত উদ্ভিদের কাণ্ডের সাথে বিশেষ উপায়ে জোড় লাগানো হয়, তুলনামূলকভাবে নিকৃষ্ট মানের হলেও রোগ প্রতিরোধক্ষম। ধরো, আম গাছ আছে, যেই আম গাছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিন্তু ফলন কম, সেই আম গাছের অংশটি তোমার মূল অংশ নিতে হবে, এবং যেই গাছে ফলন ভালো হয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাকে তোমাকে নিতে হবে, যেই আম গাছে ফলনটা তোমার কম হয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেটাকে নিতে হবে কাণ্ড অংশ, সেই উদ্ভিদের কাণ্ড, এবং যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তুলনামূলক নিকৃষ্ট মানের হলেও রোগ প্রতিরোধ কম, তার নিতে হবে তোমাকে কাণ্ড।
আমি এখানে বোধহয় একটু ব্যাপারটা গুলিয়ে ফেললাম তোমাদের জন্য। তার মানে হচ্ছে তোমাকে দুটো গাছ নির্বাচন করতে হবে। একটা গাছের তোমাকে কাণ্ড অংশ নিতে হবে, আরেকটি গাছের তোমাকে মূল অংশ নিতে হবে। কোন গাছের কাণ্ড নেব? যেই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, ঠিক আছে, কিন্তু ফলন খুব বেশি হয়, সেই গাছে তোমাকে কাণ্ড নিতে হবে, সেই গাছের কাণ্ড অংশ তুমি নেবে। আর যেই গাছে ফলন কম হয় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেই গাছে তোমাকে মূল অংশটা নিতে হবে। যেই অংশটা তুমি কাণ্ডের জন্য নির্বাচন করবে সেটাকে বলে স্কিয়ন, আর যেই অংশটাকে তুমি মূল জন্য নির্বাচন করবে সেটা হচ্ছে স্টক। এবার কাটার সময় সেটাকে আড়াআড়িভাবে কেটে দিতে হবে, এবং কাটার পর এই দুটো অংশকে জোড়া লাগিয়ে এখানে ব্যান্ডেজের মতো এই যে দেখো বেঁধে দেওয়া হয়েছে। এখানে কিভাবে কাটা হয়েছে, এভাবে আড়াআড়িভাবে স্কিয়নকে কাটা হয়েছে, এবং মাঝখানে স্টকটাকে এভাবে দুভাগে ফেলে দেওয়া হয়েছে, এবং স্কিয়নকে স্টকের মাঝে বসিয়ে এখানে মাটি, সার বা গোবর সার দিয়ে এই জায়গাটা কিন্তু কাপড় দিয়ে বা ভেজা চট দিয়ে বেঁধে দিতে হবে। এবং এখানে রোজ অল্প অল্প পরিমাণে জল দিতে হবে, জায়গাটা যেন শুকিয়ে না যায়। আসলে কি হবে, এর যে ভাজক কলা আছে স্কিয়নের, সেটা স্টকের ভাজক কলার সাথে মিশে গিয়ে একটা গাছে পরিণত হবে, এবং কিছুদিন পরে এই অংশ থেকে কিন্তু এই অংশটা কিন্তু বড় হতে থাকবে। আরেকটা কথা বলি, এই যে এখানে যে স্কিয়ন আর স্টক নেওয়া হচ্ছে, স্টকের মধ্যে কিন্তু কি থাকবে, স্টকের কিন্তু মূল অংশ থাকবে, ঠিক আছে, আর স্কিয়নে কিন্তু মূল থাকবে না। তো এবার সমভেদ সম্পন্ন স্টক এবং স্কিয়নকে তির্যকভাবে কেটে এমনভাবে, মানে স্টক যেই অংশটা থাকবে সেটা কিন্তু মাটির মধ্যেই লাগানো অবস্থায় থাকবে, সেই অবস্থায় এটাকে উপর থেকে কেটে দিতে হবে। এবার উভয়ের ভাজক কলা জুড়ে যাবে, এবং জোড় কলমের কাণ্ড দুটি তাদের ক্যাম্বিয়াম কলার কোষের বিভাজন, ক্যাম্বিয়াম কলা পড়েছো তোমরা, গৌণ ভাজক কলা, সেটা বিভাজন ঘটিয়ে জুড়ে যাবে। আচ্ছা, স্কিয়ন বৃদ্ধি পেয়ে শাখা প্রশাখা পরিণত হলে উদ্ভিদের স্কিয়নের বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হবে। তাহলে এই ক্ষেত্রে স্কিয়ন মানে যেটা কাণ্ড অংশ সেটা একটা উদ্ভিদের, এবং স্টক বা মূল অংশ সেটা কিন্তু অন্য একটা উদ্ভিদের। গ্রাফটিং অনেক ধরনের পদ্ধতিতে করা যায়, যেমন টং গ্রাফটিং হয়, ভেজ গ্রাফটিং হয়, ক্রাউন গ্রাফটিং, সাইড গ্রাফটিং, অ্যাপ্রোচ গ্রাফটিং, প্রচুর পদ্ধতি আছে। তো এগুলো আমাদের আপাতত দরকার নেই, আমরা জাস্ট নামগুলো জানলেই হবে। কিন্তু গ্রাফটিংয়ের একটা অসুবিধা হচ্ছে, দ্বিবীজপত্রী উদ্ভিদেই গ্রাফটিং করা সম্ভব, একবীজপত্রী উদ্ভিদে কিন্তু গ্রাফটিং করা যাবে না। কেন যাবে না? কেননা এই যে স্কিয়ন এবং স্টক জোড়া লাগছে সেটা কিন্তু কার দ্বারা লাগছে, ক্যাম্বিয়াম কলা, ক্যাম্বিয়াম নামক গৌণভাজক কলার বিভাজনের দ্বারা এই দুটো উদ্ভিদ জোড়া লেগে যাচ্ছে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদে যেহেতু ক্যাম্বিয়াম থাকে না, তাই গ্রাফটিং পদ্ধতি কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা আম, লেবু, জাম প্রভৃতি উদ্ভিদে এই গ্রাফটিং বা জোড় কলম পদ্ধতিতে নতুন অপত্য উদ্ভিদ তৈরি করা যায়। আচ্ছা, এবার এখানে দেখো গ্রাফটিংয়ের একটা ছবি দেওয়া আছে। স্কিয়ন, স্টক দুটোকে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, এবং পরবর্তীকালে এই যে অংশটা এটা নতুন উদ্ভিদে পরিণত হচ্ছে। মনে রাখবে স্টক কিন্তু মাটিতেই লাগানো থাকবে, সেই অবস্থাতেই তার উপরে স্কিয়নকে কেটে বসাতে হবে। আরেকটি অঙ্গজনন পদ্ধতি হলো, আচ্ছা এখানে আরেকটি অঙ্গজনন পদ্ধতি সম্পর্কে এখানে বলা আছে, কিন্তু এটার ডিটেলস দেওয়া নেই। এই যে এটাও কিন্তু স্কিয়ন আর স্টক। দাবা কলম, এখানে দেখো লেখা ছিল হচ্ছে দাবা কলম। দাবা কলমটা কি? দাবা কলম হচ্ছে যে দুটো উদ্ভিদকে নেওয়া হয়, একটি উদ্ভিদের অংশ মাটির নিচ দিয়ে নিয়ে গিয়ে, আচ্ছা দাবা কলমটা আমি পরে বলে দিচ্ছি, ছবি ছাড়া বোঝানো সম্ভব হবে না, এটা পরে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটি অঙ্গজনন পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ। এটি কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি, এটা কিন্তু ল্যাবরেটরিতে সম্পন্ন হয়। এটি ভীষণ ব্যয় সাপেক্ষ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে, যেটাকে আমরা টিস্যু কালচার বলে থাকি বা কলাকর্ষণ পদ্ধতিতে এই নতুন উদ্ভিদ তৈরি করা হয়, মাইক্রোপ্রোপাগেশন বলা হয়। এক্ষেত্রে উদ্ভিদের উপযুক্ত দেহাংশ বা এক্সপ্ল্যান্ট নির্বীজ করে পুষ্টি মাধ্যমে কর্ষণ করা হয়, নতুন উদ্ভিদ তৈরি হয়। মূলত সজ্জা উদ্ভিদ, যেমন যেগুলো আমরা ঘর সাজানোর কাজে ব্যবহার করি, অর্নামেন্টাল প্ল্যান্ট, অর্কিড, কলা জাতীয় ফল উৎপাদক উদ্ভিদ, কফি, সেগুন প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে অণুবিস্তারণ পদ্ধতি ব্যবহার করা হয়।
অনুবিস্তারণের ক্ষেত্রে কি হবে? অনুবিস্তারণের ক্ষেত্রে নামেই দেখা যাচ্ছে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মানে ছোট, আর প্রোপাগেশন মানে হচ্ছে বিভাজিত করা বা নতুন উদ্ভিদ সৃষ্টি করা। যেহেতু এখানে এক্সপ্ল্যান্ট মানে উদ্ভিদের যে অংশ নেওয়া হচ্ছে, সেটা মূল, কাণ্ড বা পাতা হতে পারে, ছোট ছোট টুকরো করে নিয়ে একদমই ছোট, সেটা মাইক্রোস্কোপিক, এবং তারপরে মাইক্রোস্কোপিক থেকে একটু বড় হয়, এবং তারপরে সেটাকে উপযুক্ত পুষ্টি মাধ্যমের মধ্যে বড় করা হয়। কোথায়? এটার পুরো প্রক্রিয়াটি ল্যাবরেটরি বা পরীক্ষাগারে সম্পন্ন হয়। এই যেহেতু কোষের টটিপোটেন্সি বলে একটা ধর্ম থাকে, যে এই ধর্মের দ্বারা উদ্ভিদ যে কোনো ধরনের বিশেষ বিশেষ কোষ থেকে পুরো উদ্ভিদের যে কোনো কোষ তৈরি করতে সক্ষম হয়, সেই রকম বৈশিষ্ট্যযুক্ত কোষ থাকলে, টটিপোটেন্ট কোষ থাকলে সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। তো এটা সম্পূর্ণই পরীক্ষাগারে করা হয়, এবং এটা একটি কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি। তো এবার এই পদ্ধতিতে কি করতে হবে, কি পদ্ধতি এটা, মানে কিভাবে হয়? প্রথমে তোমাকে উদ্ভিদ নির্বাচন করতে হবে। সেই উদ্ভিদ সবসময় সুস্থ হতে হবে, সবল হতে হবে। সেখানে কোনো রকমের জীবাণু দ্বারা সংক্রমণ থাকলে চলবে না, তাহলে তোমার পুরো প্রক্রিয়াটি নষ্ট হয়ে যাবে। উদ্ভিদের কাক্ষিক মুকুলকে আলাদা করে নিতে হবে, এবং তাকে প্রথমে কি করতে হবে? জীবাণু মুক্ত করতে হবে। কোনো রকমের জীবাণু যেন না থাকে। জীবাণু থাকলে কিন্তু পুরো প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে। এরপরে উপযুক্ত কর্ষণ মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থাপন। উপযুক্ত কর্ষণ মাধ্যম, যেহেতু এখানে মাটি ব্যবহার করা হচ্ছে না, তার মানে তোমাকে এমন একটা মাধ্যম ব্যবহার করতে হবে যার মধ্যে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণ দেওয়া আছে, সেটাকেই বলে কর্ষণ মাধ্যম। সেই কর্ষণ মাধ্যমে ওই নির্বীজ করা যে এক্সপ্ল্যান্ট আছে, মানে উদ্ভিদের জনিত্রী উদ্ভিদের অংশ, তাকে স্থাপন করতে হবে, এবং সেখানে তখন কোষ বিভাজিত হয়ে অসংখ্য অবিভেদিত কোষপুঞ্জ বা ক্যালাস তৈরি করবে। অবিভেদিত কোষপুঞ্জ মানে কোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হতে থাকবে, কোষগুচ্ছ তৈরি হবে, কিন্তু সেখান থেকে কোনো অঙ্গ তৈরি হবে না। মানে একই রকমের কোষ তৈরি হতেই থাকবে, একে বলা হচ্ছে ক্যালাস। এবার ওই অংশে ক্যালাস থেকে কিভাবে ধীরে ধীরে বিভেদিত হয়ে কিছু অংশ তৈরি করবে মূল, এবং কিছু অংশ তৈরি করবে বিটপ অংশ। তো এটা ডিপেন্ড করে হচ্ছে পরিপোষকের উপাদানের উপর নির্ভর করে, কোন ধরনের হরমোন কী পরিমাণে ব্যবহার করা হচ্ছে পরিপোষক উপাদানে, তার উপরেই নির্ভর করে যে উদ্ভিদের যে এক্সপ্ল্যান্ট বা ক্যালাস টিস্যুটা তৈরি হয়েছে, ক্যালাস কোষ, তার মধ্যে মূল তৈরি হবে না বিটপ তৈরি হবে। এরপরে যখন ছোট ছোট চারাগাছ তৈরি হয়ে গেল, সেই চারাগাছগুলোকে কিন্তু তুমি সরাসরিভাবে মাটিতে, মানে পরীক্ষাগারের বাইরে যে কৃষিক্ষেত্র থাকে সেখানে লাগাতে পারবে না। তাকে প্রথমে ওই পরিবেশে বেঁচে থাকার উপযুক্ত করে তুলতে হবে, তাকে বলে হার্ডেনিং। একটা বাচ্চা হওয়ার পরে যদি আমরা ওই সদ্যোজাত বাচ্চাটিকে নিয়ে বাইরে বেরোতে শুরু করি, তাহলে বাচ্চাটি অসুস্থ হয়ে যাবে, কেননা সে এতদিন মায়ের গর্ভে ছিল এবং সেই পরিবেশেই সে অভিযোজিত ছিল। এবার যখন সে বাইরে এসেছে, পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে, তখন তাকে সেই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য কিছু সময় দিতে হবে। এক্ষেত্রেও তাই এই অনুবিস্তারণ পদ্ধতিতে যে নতুন অপত্য চারাগাছের সৃষ্টি হয়েছে, সেগুলি অনেকটা ওই মায়ের গর্ভে থাকার মতোই। এরা ল্যাবরেটরিতে নিয়ন্ত্রিত পরিবেশে ছিল। এবার তাকে ধীরে ধীরে একটা ছোট টবের মধ্যে স্থানান্তরিত করতে হবে, এবং উপযুক্ত তাপমাত্রা আর্দ্রতায় রেখে গ্রিন হাউসে ধীরে ধীরে বড় করতে হবে। এই পদ্ধতিকে বলে হার্ডেনিং। হার্ডেনিং হয়ে যাওয়ার পর এরা যখন কিছুটা বড় হয়ে যাবে, তখন তাকে কি করতে হবে? নিকটবর্তী কোনো জমিতে স্থানান্তরিত করতে হবে। তো অনুবিস্তারণ পদ্ধতির সুবিধা কি? এই পদ্ধতিতে আমরা অল্প সময়ে প্রচুর পরিমাণে অপত্য জীব বা অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে পারি। যদিও এই পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ, কিন্তু কিছু কিছু উদ্ভিদ যেগুলো আমাদের এখানের তাপমাত্রায় বা আমাদের এখানের জলবায়ুতে ঠিকমতো বড় হতে পারে না, সেই সব উদ্ভিদগুলোর জনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুবিস্তারণ পদ্ধতি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট অংশ পড়ব, যেটাকে বলে হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। এই অল্টারনেশন অফ জেনারেশন কি? দেখো, প্রত্যেকটি জীবের জীবন চক্রে দুটো অংশ থাকে। একটা হচ্ছে তোমার ডিপ্লয়েড দশা, এবং অপরটি হলো হ্যাপ্লয়েড দশা। ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম যুক্ত দশা, মানে 2n। এটা হচ্ছে ডিপ্লয়েড। 2n মানে 2 সেট ক্রোমোজোম, n হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোম, ধরো আমাদের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে হচ্ছে 23, তো 23 হচ্ছে n। আর দেহকোষে যখন হয়ে যায় সেটা হচ্ছে ডিপ্লয়েড, তো 23 জোড়া। জনন কোষে বা গ্যামেটে থাকে 23টি, সেটা হচ্ছে n, এবং দেহকোষে থাকে 23 জোড়া।
2n। তো দুটো দশা থাকে, একটা হচ্ছে ডিপ্লয়েড দশা আর একটি হলো হ্যাপ্লয়েড দশা। তো জীবের জীবন চক্রে, সেটা শুধু মানুষ নয়, যে কোনো জীবের জীবন চক্রে এই ডিপ্লয়েড দশার পরে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েড, এইভাবে চক্রাকারে একটা আবর্তন ঘটতে থাকে। এটাকেই বলে হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। কি বলে? অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। তো বিভিন্ন জীবের ক্ষেত্রে এই জনুক্রম ঘটে থাকে। তো এক একটি জীবের ক্ষেত্রে এই জনুক্রমের যে স্থায়িত্ব সেটা বিভিন্ন ধরনের হয়। কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় যে, এখানে দেখো জনুক্রমের ছবি দেওয়া আছে, কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় যে ডিপ্লয়েড দশা বেশি দীর্ঘস্থায়ী হয়, আবার কারো ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী হয়, কোনো কোনো জীবের ক্ষেত্রে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড দুটো দশাই দীর্ঘস্থায়ী হয়, কোনো ক্ষেত্রে ডিপ্লয়েড দশা ক্ষণস্থায়ী হয়, আবার হ্যাপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী। যেমন আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আমাদের কোন দশাটি দীর্ঘস্থায়ী হয় বলো তো? চিন্তা করে এটার উত্তর দেবে যে ডিপ্লয়েড দশা ক্ষণস্থায়ী না হ্যাপ্লয়েড দশা ক্ষণস্থায়ী। এটা আমি কোশ্চেন করলাম, এটার উত্তর তোমরা চিন্তা করে আমাকে জানাবে। তো এবার আমরা পড়ি হচ্ছে এখানে ফার্ন নামক এক প্রকারের টেরিডোফাইট উদ্ভিদের, ফার্ন যেটা বলে থাকি টেরিডোফাইট, এর ড্রায়োপটেরিসের একটা অল্টারনেশন অফ জেনারেশন দেওয়া আছে। এটা কিভাবে সম্পন্ন হয় অল্টারনেশন অফ জেনারেশন? আমরা এখান থেকে শুরু করি। পরিণত রেণুধর উদ্ভিদ, আমরা ঢেঁকি শাক খেয়ে থাকি, তো তো জঙ্গলে দেখতে পাবে এই ধরনের গাছ প্রচুর পরিমাণে দেখা যায়, দেখেছো তো? এদেরকে বলে হচ্ছে এটা হচ্ছে পরিণত রেণুধর উদ্ভিদ। মনে রাখবে এটা কিন্তু সবসময় 2n হয়। রেণুধর কেন বলা হচ্ছে? কেননা এইসব গাছের পাতার পেছন দিকে বছরের একটা নির্দিষ্ট সময়ে কিছু সোরাস বা সোরাস মানে হচ্ছে রেণুস্থলী, বা সোরাস হচ্ছে অনেকগুলো রেণুর গুচ্ছ, রেণুস্থলীর গুচ্ছ। তো সোরাস তৈরি হয়, বাদামি রঙের কিছু ডট দেখতে পাওয়া যায়। তো যেহেতু রেণু থাকে সেই জন্য এটাকে রেণুধর উদ্ভিদ বলা হয়। তো কি করে দেখতে হবে? যে এই যে দেখো এখানে ছোট 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 ডট দিয়ে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে সোরাস। তো এই যে ঢেঁকি শাক, ধরো এটা ঢেঁকি শাক আমরা ধরে নিলাম, ড্রায়োপটেরিস, এটা ড্রায়োপটেরিস উদ্ভিদের ক্ষেত্রে। তো এই ড্রায়োপটেরিসের এটা হচ্ছে পরিণত রেণুধর দেহ, এটা কিন্তু 2n। এবার এর থেকে কি আছে? এর পাতার পেছন দিকে এরকম স্পোরোফিল, স্পোর থাকে, স্পোর বিয়ারিং লিফ বা স্পোর বহনকারী পাতা বলে এর নাম হচ্ছে স্পোরোফিল। স্পোর মানে রেণু এবং ফিল মানে হচ্ছে পাতা, রেণুধর উদ্ভিদের রেণুধর পাতা। এবার এই স্পোরোফিলের এই অংশটাকে যদি কেটে মাইক্রোস্কোপে আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাবো রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম আছে। এই স্পোরাঞ্জিয়ামের ভেতরে থাকে হচ্ছে অসংখ্য রেণু। যখন এই স্পোরাঞ্জিয়াম পরিণত হয়, স্পোরাঞ্জিয়াম ফেটে যায় এবং এই রেণু পরিবেশে মুক্ত হয়, এটা হচ্ছে রেণু মাতৃকোষ, এটা কিন্তু 2n। এই রেণু মাতৃকোষ থেকে রিডাকশন ডিভিশন বা মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয় অসংখ্য রেণু। সেই রেণু যখন কোনো মাধ্যমের উপরে বা মাটিতে এসে পড়ে উপযুক্ত পরিবেশে, সেটা একটা উদ্ভিদের সৃষ্টি করে, রেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর উদ্ভিদের তৈরি করে। এই উদ্ভিদের মানে আমরা এই অংশটা, এই ধরনের উদ্ভিদ তো অসংখ্য দেখি, কিন্তু ডায়োপটেরিস বা ঢেঁকি শাকের এই ধরনের অংশ কিন্তু আমরা দেখতে পাই না, কেননা এটা খুবই ক্ষণস্থায়ী, এটা মাটির মধ্যে থাকে। তো এটা কিন্তু মাইক্রোস্কোপিক হয়, সেজন্য এটা সাধারণত আমাদের চোখে ধরা পড়ে না, বা একটু ছোট প্রকৃতির হয় এটা। তো এই লিঙ্গধর উদ্ভিদের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে অ্যান্থ্রিডিয়াম, একটা হলো আর্চিগোনিয়াম। মানে লিঙ্গধর উদ্ভিদে কিছু কোষ থাকে যারা শুক্রাণু তৈরি করে, যাদেরকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। এটার মধ্যে থেকে শুক্রাণু তৈরি হয়। আর যেটা আর্চিগোনিয়াম থাকে সেখান থেকে ডিম্বাণু তৈরি হয়। তো এবার এই শুক্রাণু এবং ডিম্বাণু দুটোই এন, দেখো যেহেতু লিঙ্গধর উদ্ভিদ এন এবং তার থেকে তৈরি হয়েছে শুক্রাণু, তো সেটাও এন, এবং ডিম্বাণু সেটাও এন। এরা দুটি নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়ে জাইগোট তৈরি করে। দেখো n+n, তাহলে হয়ে গেল এখানে 2n। এবার এই জাইগোট অঙ্কুরিত হয়ে নতুন রেণুধর উদ্ভিদ জন্ম দেয় এবং সেই রেণুধর উদ্ভিদ থেকে পরিণত রেণুধর উদ্ভিদ তৈরি হয়, বড় হয়ে গিয়ে সেটা পরিণত রেণুধর উদ্ভিদের জন্ম দেয়। তাহলে দেখো প্রথমে রেণুধর উদ্ভিদ ছিল 2n, তার থেকে যে রেণু তৈরি হলো সেটা হয়ে গেল n, কেননা এখানে মিওসিস প্রক্রিয়া ঘটেছে। এবার রেণু থেকে লিঙ্গধর উদ্ভিদ, সেটাও n। ডিম্বাণু এবং শুক্রাণু n, যেহেতু ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হচ্ছে এরা আবার হয়ে গেল 2n, এবং এখান থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হলো 2n। তার মানে এদের জীবনচক্রে এই যে হলুদ অংশটা দেখানো হয়েছে এটা কিন্তু হ্যাপ্লয়েড দশা, আর এই সাদা অংশটা হচ্ছে ডিপ্লয়েড দশা। তাহলে এদের জীবনচক্রে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড চক্রাকারে বারবার ঘটতে থাকে। একেই বলে অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। যদি এই পদ্ধতিটি না ঘটতো তাহলে জীবের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক হয় সেটা কিন্তু
ধ্রুবক থাকা সম্ভব হতো না। যেহেতু 2n থেকে n এবং n থেকে আবার 2n তৈরি হয়, মানে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড চক্রাকারে হয়, তার ফলে কিন্তু জীবদেহের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে। তো এই অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম কিন্তু ভালো করে রেখাচিত্রের মাধ্যমে অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ের মধ্যে এভাবে না দিলেও হবে, শুধু শব্দ রেখাচিত্রের সাহায্যেও কিন্তু এটা তোমরা বর্ণনা করতে পারো, এভাবেও কিন্তু দেখানো যেতে পারে। কিন্তু অবশ্যই কোন অংশটুকু পর্যন্ত 2n এবং কোন অংশটুকু পর্যন্ত n সেটা কিন্তু মেনশন করতে হবে, মানে দুটো দশা অবশ্যই দেখাবে যে কোথায় 2n হচ্ছে এবং কোথায়, যেমন এখানে এই নিষেকের আগে পর্যন্ত অংশ, এই যে এতটুকু পর্যন্ত অংশ কিন্তু n বা হ্যাপ্লয়েড এবং এই অংশটা কিন্তু 2n বা ডিপ্লয়েড। এটা কিন্তু শর্ট নোটের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে কিছু কিছু ভালো কোশ্চেন আছে, যেমন অঙ্গজ বংশ বিস্তার এবং যৌন জননের পার্থক্য, অঙ্গজ বংশ বিস্তার এবং অযৌন জননের পার্থক্য। তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে যদি এই এতটুকু অংশের মধ্যে যদি কারো কোনো কিছু সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে।